রাজ্যে ওবিসি মামলার কি নয়া পর্যবেক্ষণ আজকে ছিল, কি হলো আজ, এই নয়া পর্যবেক্ষণ কি, বিচারপতিরা ঠিক কি বললেন, এই সমস্ত বিষয়টা আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে এবং চাকরির নিয়োগের ক্ষেত্রে, বিজ্ঞপ্তির ক্ষেত্রে সব জায়গাতেই এই ওবিসি মামলা সংক্রান্ত সমস্যা তৈরি হয়ে আছে। যেদিকেই তাকাবেন সেদিকেই রাজ্যবাসী জেরবার হয়ে আছে এই ওবিসি সমস্যা নিয়ে। যেদিকেই তাকাক সেদিকেই ওবিসি মামলা তো চলছে, সমস্যার সমাধান তো হচ্ছে না। এই জন্যই আজকে একটা মধ্যস্থতায় এসেছে রাজ্য সরকার এবং হাইকোর্ট। কি বলেছেন বিষয়টা, সব ব্যাপারটা ক্লিয়ার করব এবং সুপ্রিম কোর্টের কাছে এই মামলা কি অবস্থায় আছে, কি হতে পারে, কারা কারা সংরক্ষণের তালিকায় থাকবে, এই সমস্ত বিষয়টা আমি ক্লিয়ার করব আজকে আপনাদের কাছে। প্রথমেই আমরা কি জেনেছিলাম, এই 17ই জুন যে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ওবিসি মামলাকে কেন্দ্র করে। কেন? কারণ রাজ্য সরকার বিধানসভার অধিবেশনেই 140টি সংরক্ষণ মানে ওবিসি সংরক্ষণের তালিকা প্রকাশ করে দিয়েছিলেন। সেই কারণেই 17ই জুন হাইকোর্ট স্থগিতাদেশ দেয় এই লিস্টের উপর। এবং তারপরই আমরা দেখতে পাই যে 23শে জুন হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার, এসএলপি দাখিল করে। এবার 2024-এর যে জাজমেন্ট ওবিসি মামলা, তাই নিয়ে তো অনেক আগে থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েই আছে রাজ্য সরকার। কিন্তু ঘটনা এখন ঠিক কি হলো? ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বললেন, রাজাশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তী, যে রাজ্যের অবস্থা এখন, অর্থাৎ পশ্চিমবঙ্গের অবস্থা এখন মাঝামাঝি জায়গায় পড়ে আছে। মানে এদিকেও না যেতে পারছে, না ওদিকেও যেতে পারছে। হাইকোর্ট থেকে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের কাছে গেছে, কিন্তু এসএলপি হয়েছে, মানে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। এই স্পেশাল লিভ পিটিশনটা কি আমি একটু সহজে ক্লিয়ার করে দিই। এটা ঠিক কি বিষয়টা? ধরুন আপনি হাইকোর্টে কোনো একটা মামলা নিয়ে গিয়েছিলেন, তারপর হেরে গেছেন। সেই মামলা আপনি আবার নিয়ে যেতে চাইছেন সুপ্রিম কোর্টের কাছে, বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চাইছেন সেই মামলাকে আবার নিয়ে গিয়ে। সেক্ষেত্রে আপনি সরাসরি এরকম সমস্ত মামলাই যে সরাসরি সুপ্রিম কোর্টের আন্ডারে নিয়ে যাওয়া যায় তা নয়, সব ক্ষেত্রে হয় না। সেই কারণেই এসএলপি করতে হয়, মানে স্পেশাল লিভ পিটিশন দাখিল করতে হয়। আর স্পেশাল লিভ পিটিশন যদি অ্যাকসেপ্ট করে সুপ্রিম কোর্ট, তাহলে আপনার মামলা শোনা হবে এবং শুনানিও হবে, পরবর্তীতে যেরকম কার্যক্রম এগিয়ে যাবে। তো সুপ্রিম কোর্টকে অ্যাকসেপ্ট করতে হয় বিষয়টা। এইবারে আমরা দেখেছি যে রাজ্য সরকার বারবারই এই বিষয়টা করে আসছেন, হাইকোর্টের কাছ থেকে ছ্যাঁকা খেয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টের কাছে, এবং তারপরেও যেটা হবার সেটা হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরির সমস্ত বিজ্ঞপ্তি বা নিয়োগ সব জায়গাতেই ঘেঁটে ঘ হয়ে আছে এই ওবিসি মামলার জন্য। সেই জন্যই আসলে বলা হলো যে একটা মধ্যস্থতা অবলম্বন করা হোক। সেই মধ্যস্থতাটা ঠিক কি, সেটা ঠিক কেমন বিষয়টা। এখানেই সমস্ত কথা শোনার পর, যেরকম রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলের সমস্ত কথা শোনার পরে এই অ্যাডভোকেট জেনারেল কি বললেন? তিনি বললেন যে আমরা অবশ্যই হাইকোর্টের রায় মানতে বদ্ধপরিকর, রাজ্য মানতে বদ্ধপরিকর। আদালত যেরকম বলবে, আদালত বলতে কিন্তু অবশ্যই এখানে দুটি আদালতের কথাই আছে, শীর্ষ আদালতের কথাও বলবে এবং হাইকোর্টের কথাও বলছি। সুতরাং আদালত যেরকম রায় ঘোষণা করবেন সেই মতো আমরা কার্যক্রম শুরু করব। এবার এতদিন পর্যন্ত আমরা একটা কথাই দেখছিলাম, 66টি সংরক্ষিত জনজাতিকে নিয়ে সমস্যা নেই, মানে 2009 পর্যন্ত যে তালিকা আছে ওবিসির, আজকেও ঠিক ঘুরে ফিরে এই জায়গাটাতেই দাঁড়িয়েছে বিষয়টা। কেমন? এবার তখন অ্যাডভোকেট জেনারেল বলছেন রাজ্য সরকারের, তিনি বলছেন যে ওবিসি এ, ওবিসি বি তো আমাদের পোর্টালগুলোতে আছে, মানে কলেজ, বিশ্ববিদ্যালয় বা সমস্ত নিয়োগের ক্ষেত্রে পোর্টালগুলোতে ওবিসি, ওবিসি বি রাখা হয়েছে। কিন্তু যদি আদালত থেকে এরকম কোনো রায় আসে, আমরা নতুন করে আবার পোর্টাল বার করব, সেখানে আমাদের কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই আদালতের যে নির্দেশ সেটা মানতে বাধ্য। ওকে, তাহলে এতখানি বোঝা গেল বিষয়টা। তারা বললেন যে আমরা এই তালিকাও বা আমরা এই আবেদন প্রক্রিয়াটা থেকেও নতুন করে আবার একটা পোর্টাল বার করব, আবার নতুন করে আবেদন করা যাবে। এই হলো বিষয়। সবটা শোনার পর, সবটা বিচারপতিরা শুনলেন, তারপরে তারা বললেন ইন অফ আওয়ার ভিউ। এবার তাদের যে ভিউ থেকে তারা উত্তর দিচ্ছেন যে ঠিক আছে, ওবিসি এ, ওবিসি বি যখন আপনারা রাখছেন, তাহলে
ওবিসি আর একটা অপশন রাখুন, শুধু ওবিসি। এই শুধু ওবিসির মধ্যে 66টি যে 2009 পর্যন্ত সংরক্ষিত ওবিসি তালিকা ছিল, তাহলে তারা ওবিসির মধ্যে ফর্ম ফিল আপ করবে এবং ওবিসিটাই অপশনটা রাখতে হবে, শুধু ওবিসি, এ বি নয়, শুধু ওবিসি। বুঝতে পারলাম বিষয়টা? শুধু ওবিসি এই একটা অপশন রাখতে হবে। তাহলে আমরা এটা দেখতে পেলাম যে নতুন নিয়োগের যে সমস্ত বিষয়গুলোর ওবিসি সমস্যা ছিল সেখানে আরেকটা নতুন অপশন জুড়ে দেওয়া হলো, সেটা হচ্ছে ওবিসি। এবং আমরা এসএলএসটির ক্ষেত্রে দেখলাম, এসএলএসটির ক্ষেত্রে দেখেছি যে অল আদার্স বলে যে অপশনটা রাখা হয়েছিল, এসসি এসটি পিএইচ বাদ দিয়ে অল আদার্স, সেক্ষেত্রেও একটা সুরাহা হলো। শুধু ওবিসি যারা, মানে যারা 66টি সংরক্ষিত জনজাতির মধ্যে পড়ছেন 2009 পর্যন্ত যে লিস্ট অনুযায়ী, তারা ফর্ম ফিল আপ করতে পারবে নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসছে এই ওবিসি মামলাকে কেন্দ্র করে। কিন্তু ওই রায়ের ভরসায় পড়ে থাকলেন না হাইকোর্ট, একটা মধ্যস্থতা অবলম্বন করা হলো। কারণ এভাবে তো সমস্ত ভর্তি প্রক্রিয়াই বলুন, কার্যক্রমই বলুন, বা চাকরির নিয়োগ বলুন, বিজ্ঞপ্তি বলুন, এভাবে তো বন্ধ থাকতে পারে না, কাজ তো করতে হবে, মানুষ তো চুপ করে বসে থাকবে না। সুতরাং এই নিয়েও একটা কিছুটা সুরাহা হলো, মোটামুটি আমরা দেখতে পেলাম। এর পাশাপাশি আমরা যেমন দেখছিলাম যে জয়েন্ট এন্ট্রান্সের যেরকম রেজাল্টও দেখতে পাচ্ছি না আমরা, রেজাল্ট এখনো প্রকাশ হয়নি, কিন্তু এই ওবিসি সমস্যাই সেখানেও জড়িয়ে আছে, সব জায়গাতেই একটা গন্ডগোল হয়ে আছে। এখন দেখা যাক বিষয়টা কি হয়, সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসে। তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, যেরকম হাইকোর্টকে অবমাননা করার জন্য সরকারের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সেটা আপনারা জানেন যে এই একটা বিষয় উঠে এসেছিল। সেক্ষেত্রে বলে রাখি যে এই বিষয়টাতে যেরকম মুখ্য সচিব সহ সকলকেই হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে, তবে এটা সামান্য বিষয়, সেরকম কোনো বড় বিষয় নয়, কোনো বড় ইস্যু নয়। তবে আসল ইস্যু আসল যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে অবশ্যই ওবিসি কেস, ওবিসি মামলা। এখন তার মানে ওবিসি এই অপশনটা, শুধু ওবিসি অপশনটাও থাকবে। সুতরাং যারা 66টি সংরক্ষিত তালিকাভুক্ত তাদের কিন্তু কোনো সমস্যা নেই। এবার ঘুরে ফিরে একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি, দেখুন ঘুরে ফিরে বিষয়টা একই জায়গাতেই দাঁড়াচ্ছে যে ওবিসি এ, ওবিসি বি, ওবিসি। এবার ওবিসি মানে আসলেই যারা 66টির মধ্যে ছিলেন তাদের কথা বলা হচ্ছে। এবারে আশা করা যায় যে রায় হয়তো বা এই শুধু ওবিসির ক্ষেত্রেই আসবে, এটা আইনি মারপ্যাচ, এরকম ভাবে এটাকে প্রস্তাবিত করা হলো। এবার দেখা যাক কি হয় ভবিষ্যতে। তবে এটাই আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি আমি। দেখবো এবার ভবিষ্যতে কি হচ্ছে, পরবর্তী যে রায় আসবে সুপ্রিম কোর্ট থেকে, দেখা যাক কি হচ্ছে। আমি অবশ্যই আপনাদেরকে সব জানাবো। সে কারণে আপনারা সমস্ত বিষয়ে খবর যদি পেতে চান এবং বাংলায় ক্লিয়ারলি যদি বুঝতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভালো থাকবেন প্রত্যেকে, দেখা হবে পরের ভিডিওতে।